মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, আশঙ্কাজনক 5, 3 জনের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। রাজুকের অনুমোদন নেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ, দাবি প্রকৌশলীদের, স্কুলটি সরিয়ে নেওয়ার আহ্বান। বিমান বিধ্বস্তে সামাজিক মাধ্যমে নানা গুজব, বিভ্রান্তি রোধে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের তাগিদ। সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ বিএনপির, ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে হাসিনা, বললেন নাহিদ। এবার পুরো খবর। মাইলস্টোন ট্র্যাজেডির মৃত্যু তালিকায় আজ যোগ হলো আরও 2 নাম। সকালে মারা যায় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আইমান। তার মৃত্যুর 4.5 ঘন্টা পর মারা গেছে 7ম শ্রেণীর মাকিন। সব মিলিয়ে এই দুর্ঘটনায় 33 জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33-এ। ভর্তি রয়েছেন মোট 51 জন। এর মধ্যে 8 জনকেই আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতালটিতে দেশি বিদেশি চিকিৎসক বোর্ডের মাধ্যমে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংক্রমণ রোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা, সর্বসাধারণের প্রবেশে রয়েছে কড়াকড়ি। এদিকে মাইলস্টোনে নিহত একই পরিবারের 3 জনের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দর্শকের বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তানজিলা আফসানা। তানজিলা, যারা আহত আছেন শিক্ষার্থীরা, তাদের কি অবস্থা? ক্রিটিক্যাল সিচুয়েশনে যারা আছে তাদের পরিস্থিতিটা জানতে পেরেছেন কিনা? আর বাড়ি কবে নাগাদ ফিরতে পারবে যারা মোটামুটি সুস্থ হচ্ছে? আমি যেখানে রয়েছি সেখানে কিছুক্ষণ আগে আমার কাছে তথ্য এসেছে যে এখানে একজন মারা গেছেন, যিনি 70%ই একদম বার্ন ছিলেন, এবং এখানে যারা রয়েছেন তাদের মধ্যে 15 জনকে সুস্থভাবে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। যদি বলতে পারি যে এখানে যারা সকাল থেকেই আমাদের বিভিন্ন টিম এখানে কিন্তু লাইভ করেছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে তথ্য জানিয়েছেন। এখানে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তর পর কিন্তু যে দেশের আকাশে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে এবং হাসপাতালগুলোতে যেন এক ধরনের কান্নার যে ঢেউ, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। এবং এখানে কিন্তু 41 জন মোট ভর্তি রয়েছেন এবং এর মধ্যে 8 জনকে আইসিইউতে রাখা হয়েছে এবং যাদের 6 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল সেখান থেকে আজ সকাল 9টার দিকে একজন মৃত্যুবরণ করেন এবং কিন্তু একটা 5 মিনিটে একজন মৃত্যুবরণ করে। সব মিলে যদি বলা যায় যে এখানে কিন্তু যারা রয়েছেন তাদের অবস্থা 6 জন কিন্তু আশঙ্কাজনক ছিল, তার মধ্যে 1 জন কিন্তু মারা গেছে। সব মিলে আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে এই যে যারা শিশু যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে চিকিৎসার টিম রয়েছে বিদেশে থেকে, সেখান থেকে কিন্তু টিমরা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন তাদেরকে সুস্থ করার জন্য। কনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। তানজিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন মাইলস্টোন স্কুল থেকে আশরাফুল আলম আকাশ। আকাশ, প্রচুর উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি সেখানে। কেন এসেছেন তারা, কি বলছেন? কর্তৃপক্ষের, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ আছে কিনা এই বিষয়ে? মূলত বলতে গেলে বেশ কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরপর আমরা দেখেছি অনেক উৎসুক জনতা আসলে গেটের সামনে এসে ভিড় করছিল। তবে এতদিন পর্যন্ত কর্তৃপক্ষ খুব কড়াকড়ি থাকলেও আজকে আমরা দেখতে পেরেছি যে যারা স্কুল কর্তৃপক্ষ আছে তারা মূলত ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তাদের কথা চিন্তা করে তাদেরকে স্কুলের ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছেন। সে কারণে তারা দলগতভাবে অনেকে পরিবার নিয়েও মূলত এই স্কুলের যে ক্ষত চিহ্ন এখনো রয়ে গেছে সেটি দেখার জন্য কিন্তু আমরা দেখছি যে ভিড়টি সেটি আপনি দেখতেই পাচ্ছেন। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে স্কুলের নিজস্ব সিকিউরিটি গার্ড, তারাই মূলত আলাদা আলাদা করে যে মানুষের ভিড়, সেই ভিড়টিকে সামাল দিয়ে ভেতরে ঢুকানোর চেষ্টা করছে। যেহেতু আসলে ছোট একটি গেট আছে, সেই একটি গেট দিয়ে প্রচুর মানুষ থাকাতে বাইরে তারা কিছু মানুষকে ভেতরে ঢুকিয়ে আবার তাদেরকে বের করে পরবর্তীতে আরেকটি গ্রুপকে মোটামুটি তারা দেখানোর চেষ্টা করছে। আর যারা উৎসুক জনতারা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারা বলছেন আসলে এই ধরনের হৃদয়বিদারক ঘটনা তারা কখনো কল্পনাও করতে পারেনি। আর প্রতিদিন যেভাবে এখনও যারা চিকিৎসাধীন আছে তারা যেভাবে মৃত্যুর খবরগুলো শুনছেন, তাদের আসলে হৃদয় কেঁপে উঠছিল। সে কারণে আসলে এই ঘটনাস্থলটা দেখতে এসেছে তারা।
কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এতগুলো শিশুর প্রাণ এভাবে যে ঝরে গেছে, এটি আসলে কোনো মানুষই এখন পর্যন্ত মেনে নিতে পারছে না। আর আপনি দেখতেই পাচ্ছেন যে স্কুলের যে ক্ষতচিহ্ন এখনও ঠিক আগের মতোই রয়ে গেছে। এখানকার যে উদ্ধার অভিযান থেকে শুরু করে সার্বিক যে কার্যক্রমগুলো, সেগুলো কিন্তু এখন পর্যন্ত শেষ হয়েছে। আর আমরা দেখছি মূলত এই জিনিসগুলো দেখার জন্য এখানে যারা মানুষজন আছেন তারা কিন্তু এখানে আসছেন। অনেকেই কিন্তু আমরা দেখছি যে পরিবার নিয়েও কিন্তু এখানে আসছেন, তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে এই বিধ্বস্ত যে জায়গাটি সেইটি দেখার জন্য মূলত তারা এখানে আসা শুরু করেছেন। আর এখন পর্যন্ত নিহতের যে সংখ্যাটি সেটি নিশ্চয়ই আপনি জানেন যে এখন পর্যন্ত ৩৩ জনের মতো কিন্তু মারা গিয়েছে, যে সংখ্যাটা আরও দীর্ঘ হবে বলেও আশঙ্কা করছেন এখানকার যারা আসছেন তারা। কণা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশরাফুল আলম আকাশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাইলস্টোন স্কুল থেকে। এর আগে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তানজিল আফসানা। মাইলস্টোন মেহেরপুর এবং ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে মাইলস্টোনে ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসমিন মায়া এবং রাইসা মনির। সকাল 8:30টায় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর কবরস্থানে মাহিয়া তাসমিন মায়াকে দাফন করা হয়। এর আগে ভোরে তার নানাবাড়ি জয়পুর গ্রামে পৌঁছায় মরদেহ। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনরা প্রশ্ন তোলেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ চালানো নিয়ে। এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গার বজরা গ্রামে দাফন সম্পন্ন হয়েছে আরেক ক্ষুদে শিক্ষার্থী রাইসা মনির। বজরা ঈদগাহ মাঠে সম্পূর্ণ হয় জানাজা। এতে পরিবার, স্বজন এবং গ্রামের হাজারো মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর সহায়তায় শামসুল আলম হাফিজিয়া নুরানি মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ নির্মিত হয়েছে বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের মধ্যে, তাই ক্যাম্পাসটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন প্রকৌশলীরা। সকালে ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় স্কুলটি প্রতিষ্ঠার সময় রাজুক থেকে নেওয়া হয়নি অনুমোদন। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, যেটির অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই। কিছুক্ষণ পরপরই এই স্কুল প্রাঙ্গণের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট, কারণ এই অংশটি বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের একটি অংশ। অর্থাৎ এই অংশ দিয়েই রানওয়ে থেকে আকাশে উড়ে যায় বিমান। যেখানেই গেল 21 জুলাই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এতে নিহত হন অনেকেই, যাদের অধিকাংশই শিশু। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান চালায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বা বিআইপি। তথ্য বলছে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসটি বিমান চলাচলের অ্যাপ্রোচ লাইনের মধ্যে, তাই ভবিষ্যৎ নিরাপত্তা বিবেচনায় ক্যাম্পাসটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান প্রকৌশলীরা। আমাদের টেক অফ এবং ল্যান্ডিং, দুই জায়গাতে মানে বিশাল জায়গা, এই জায়গাতে পুরোটারই কী করা, আমাদের পুরো বিষয়টা নিয়ে তদন্ত করা উচিত। কত ধরনের ব্যর্থ হয়েছে সেই ব্যর্থগুলো অনুসন্ধান করা, এবং এখানে যত ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং আছে, স্কুল আছে, কলেজ আছে, কেন সেগুলি ভালনারেবল, মসজিদ, মাদ্রাসা, যেখানে মানুষের জনসমাগম হয়, সেগুলিকে ধীরে ধীরে সরাতে হবে। এছাড়া মাইলস্টোনের ক্যাম্পাসটি রাজুকের অনুমোদনে হয়নি বলেও দাবি তাদের। যেই দুতলা ভবনের মধ্যে প্লেনটা হিট করেছে, এই ভবনটা সম্ভবত রাজুকের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। যদি অনুমোদন না নেওয়া হয়ে থাকে তাহলে এই যে ভবন হয়ে যাচ্ছে অনুমোদন ছাড়া, এবং যখন একটা ভবন অনুমোদন নিয়ে করা হয় তখন যেটা হয় কি, সেই ভবনটা বিএনবিসি এবং ইমারত বিধিমালাকে কমপ্লাই করে কিনা সেটা মেজার করা হয়, রাজুকের সেটা দায়িত্ব। তাই সব দিক বিবেচনা করেই সার্বিক উন্নয়ন কার্যক্রমে হাত দেওয়া উচিত বলে মনে করেন বিআইপির প্রকৌশলীরা। এই যে ঢাকা শহরের উন্নয়ন বলি বা উন্নয়ন নিয়ন্ত্রণ বলি, যেখানে এই এলাকায় বিশেষ করে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গুজব যেন যে কোনো ঘটনার আরেক দুর্ঘটনা, আর এর ব্যাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের সবখানে। সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনা নিয়েও ছড়িয়েছে নানা রকম গুজব, যা সৃষ্টি করছে জনমনে বিভ্রান্তি, তৈরি হচ্ছে জটিলতা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে মূলধারার মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের। আরও জানাচ্ছেন সাদ বিন শফিক, ক্যামেরায় ছিলেন মেহেদি মিরাজ। কান কানের জায়গায় আছে কি নেই তা না জেনেই চিলের পিছে ছুটে চলা,
সামাজিক যোগাযোগ মাধ্যমও দৌড়াচ্ছে সেই তালে। কিছু একটা ঘটতেই অন্তর্জাল জুড়ে ছড়িয়ে পড়া নানা তথ্যে দ্বিধায় পড়ে মানুষ। সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিও পুড়ছে গুজবের সেই আগুনে। আহত কিংবা নিহতের সংখ্যা থেকে শুরু করে মরদেহ গুম কিংবা পাইলটের উদ্দেশ্য অথবা ইজেক্ট বাটন, গুজবের কারখানা যেন ফেসবুক, ইউটিউব। যে বিভ্রান্তি তৈরি করছে অস্থিরতা, নৈরাজ্য। যেহেতু এই সময় মানুষের মতকে প্রভাবিত করা বেশি সহজ হয়, তাই এই সময় অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ায় যেন সে তার পক্ষে মানুষকে নিতে পারে এবং আরেক পক্ষের এগেনস্টে মানুষকে উত্তেজিত করে তুলতে পারে। আবার একই সময় আমরা দেখি এই সময় অনেক ফাইন্যান্সিয়ালি মোটিভেটেড অ্যাক্টরেরও তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে এমন সব মিথ্যা কন্টেন্ট তৈরি করে যেটাতে ক্লিক বেশি হয়, ভিউ বেশি হয়, যেটা থেকে তারা আয়ও করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি মূলধারার গণমাধ্যম, তথ্যের ক্ষেত্রে তবে কোনটিতে নির্ভরতা? এমন প্রশ্নে বিশ্বাস অবিশ্বাসে দোলাচলে দর্শক। যখন একটা ডিলে হয় ইনফরমেশনে, তখন আমি পাঠক বা দর্শক হিসেবে আমার যে কোনো সোর্স থেকেই ইনফরমেশনটা আমি গ্র্যাব করতে চাই। টিভিও যে খুব একটা বিশ্বাসযোগ্য তাও এই গত বছর জুলাইয়ের মাসে আমরা বুঝতে পারছি যে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য না। আমি এখন ওই কোনো সোশ্যাল মিডিয়া বিশ্বাস করবো না, আমি পুরো নিউজ চ্যানেলে আমি বিশ্বাস করবো না। দুইটা মিক্স কইরা হচ্ছে আমরা যেটাকে মনে করি যে এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় সেটাকে আমরা বিশ্বাস করি। ডিজিটাল মাধ্যমে অপতথ্য নিয়ে কাজ করছেন সিনিয়র সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী। তিনি মনে করেন বড় ঘটনা দুর্ঘটনায় কেবল সরকারি তথ্যের উপর নির্ভর না করে নিজস্ব অনুসন্ধান সক্ষমতা বাড়াতে হবে গণমাধ্যমকে। সঠিক তথ্য দিয়ে এটাকে মোকাবেলা করা, আরেকটা হচ্ছে ভুল তথ্য যেটা আছে সেটাকে মোকাবেলা করা, বলা যে এই তথ্যটা ভুল, কারণ আমরা এই 5 সোর্স থেকে কনফার্ম করেছি, তাতে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে এই তথ্যটা সঠিক না। কাজে ভুল তথ্যকে ভুল বলাটাও আমার মনে হয় এখন সাংবাদিকতার একটা বড় জায়গা। ফ্যাক্ট চেকিং বিশেষজ্ঞ কদরুদ্দিন শিশিরের মতে সরকার ও মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের অবিশ্বাস গুজবের হালে দিচ্ছে পানি। সুযোগ বুঝে যার ফায়দা লুটছে রাজনৈতিক গোষ্ঠী। অবিশ্বস্ত বা রাষ্ট্রের পুরো মেকানিজমটা মানুষের কাছে অবিশ্বস্ত। দ্বিতীয়ত, সেই সরকারের কাছ থেকে নিয়ে ইনফরমেশন যখন অবিশ্বস্ত মিডিয়া প্রকাশ করতেছে, ফলে সরকারের দেওয়া তথ্য বা মেইন স্ট্রিম তথ্যটার প্রতি মানুষের অনাস্থা থেকে যাচ্ছে। এই কারণে মানুষজন সোশ্যাল মিডিয়াতে কোনো সোর্স যেটা আসলে ক্রেডিবল না, সেটা ভেরিফাইড না, এরপরেও মানুষজন ওটা বিশ্বাস করতেছে। কারণ হচ্ছে তার মতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তথ্য সরবরাহে কালক্ষেপণ ও সমন্বয়হীনতা ছিল গড্ডালিকা প্রবাহে মানুষের গা ভাসানোর প্রবণতাও। কিংবা এখানে হাজির ছিল সর্বোচ্চ কয়েকশো স্টুডেন্ট, তাদেরকে আইডেন্টিফাই করা কয়েক ঘন্টার বিষয়, কিন্তু সেইটাতে কেন এত লেট হলো 2 দিন? সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। মাইলস্টোনে নিহতদের স্মরণে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বায়তুল মোকাররমে দোয়ার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। এ সময় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মুসল্লিরা বলেন, মাইলস্টোনের মতো আর কোনো মৃত্যু দেখতে চান না তারা। এ ঘটনায় সরকারের কার্যকর উদ্যোগের পাশাপাশি সঠিক তদন্ত চান মুসল্লিরা। এখানে যারা হতাহত হয়েছে, আল্লাহ তাআলা তেনাদেরকে মাফ করে দেন। যে বাচ্চাগুলি এখন পর্যন্ত হসপিটালের বেডে আছে, এখন পর্যন্ত সুস্থ হয় নাই, আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থ করে তাদের মার কোলে ফিরে দিক, আমরা এই দোয়া করি। এই ধরনের দুর্ঘটনা যেন আর এই দেশে আর না হয়, সেটার জন্য সবাই যেন আমরা সতর্ক থাকি। সরকার এবং যারা আছে আমরা দায়িত্বে, তাদের সবাইকে এই দায়িত্ব পালন করার জন্য আমরা মোনাজাত করেছি। আমাদের প্রার্থনা ছিল যারা যে সন্তানগুলো মারা গেছে আমাদেরই সন্তান, এদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। মাইলস্টোনের নিহত শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে এসে স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এদিকে মাইলস্টোনের নিহত আরেক শিক্ষার্থী সারিয়ার পরিবারের সাথে দেখা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিছু গোষ্ঠী এই অবস্থাকে ইস্যু করে নানা রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। মানুষ সংঘাত তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে জনগণ যাকে চাবে তাকে নির্বাচিত করবে।
করে তাদের সরকার তারা গঠন করবে। সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। তো সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। সুনামগঞ্জের পথসভায় কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামায়াত ইসলামীর কোনো নেতা। সকালে ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে মন্তব্য করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি করেন দলটির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল নির্যাতনের অভিযোগ নেই। অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দেবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের। নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। যত ভুলে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের, এর মধ্যে অন্যতম ছিল মানুষের জীবনের চেয়ে বেশি মেট্রো রেল এবং বিটিভি প্রীতি দেখিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুশীল সমাজ মনে করে সে সময় হাসিনা কিছু সাজানো নাটকও করেছিলেন, যা বাস্তবায়নে সহযোগিতা করেছিল তার পাশে থাকা দলীয় কিছু সুবিধাভোগী নেতা। মাহফুজ কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত। 24 জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় 1.5 শতাধিক প্রাণ। ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞে যখন প্রতিটি বিবেকবানের হৃদয়ে রক্তক্ষরণ, তখন 25 জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গিয়েছিলেন মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। সন্তানহারা মায়েদের সান্ত্বনা দেওয়ার বদলে দুর্বৃত্তের হামলার সরকারি সম্পদের প্রতি তার মায়া কান্না, সমালোচনা ঝড় তোলে দেশ জুড়ে। এরকম স্বৈরাচার আমরা কখনো দেখিনি, যে তার জনগণের চেয়ে মেট্রো রেলকে বেশি ভালোবাসেন, যে তার নিহত মানুষের চেয়ে বিটিভির জন্য বেশি শোক প্রকাশ করেন। এবং উনি যখন ওটি করেন, উনি যখন কৃত্রিম অশ্রু নিপাত করেন, তখন তার প্রতি তার যে আরও অনুগত দাসরা আছেন তাদেরকে দলবদ্ধভাবে আমরা বিটিভির সামনে দেখলাম, মেট্রো রেলের সামনে দেখলাম। এটি একটি সাজানো নাটকের মতো। এর আগে 18 জুলাই শেখ হাসিনা সমবেদনা জানাতে গিয়েছিলেন পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন ভবনে, অথচ ওই দিন আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন অন্তত 18 জন। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। সে সময় শেখ হাসিনার সমবেদনার রাজনীতি নিয়ে কবিতাও লিখেছিলেন একজন নেটিজেন। পরের জন্মে আমি ঠিক মেট্রো রেলই হব, নইলে না হয় ইন্টারনেটের পুড়ে যাওয়া জাদুর বাক্স, পুরো জাতির প্রাণভোমরা যেথায় রক্ষিত থাকে। আমি বিআরটিসি বাসের সিট হব, আমি রাস্তার ডিভাইডারের ভাঙা রেলিং হব, সড়ক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি হব। তবুও মাগো আমি মানুষ হব না, মানুষ হব না। তার ব্যর্থতা এই জায়গাতেই যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি সৎ মানুষের মধ্যে থেকে কয়েকশো চোরকে বেছে নিতে পেরেছিলেন। এই কয়েকশো চোর বেছে নেওয়া হচ্ছে তার ব্যর্থতা, এবং এই সব কারণেই তার এই পরিস্থিতি হয়েছে। যেখানে তার যাওয়ার কথা সেইখানে না গিয়ে তিনি গিয়েছেন এমন জায়গাতে, যে জায়গাতে মানুষ নাই, শুধু যন্ত্র আছে। তার হওয়ার কথা মানুষের বেদনায় আক্রান্ত, তিনি আক্রান্ত হয়েছেন মেট্রো রেলের বগির বেদনায়। এই যে রাজনৈতিক ভুল, এটি তিনি এবং তার দলের লোকেরা মিলে একসঙ্গে করেছেন। রক্তাক্ত জুলাইয়ে কেটে গেছে 1 বছর, তবুও একটিবারও তিনি শোনাননি অনুশোচনার বাণী। বারবার শুনিয়ে চলেছেন শুধু পুলিশ হত্যা আর ষড়যন্ত্রের কাহিনী। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন।